মনে করুন কোনো এক সন্ধ্যায় আপনি একা বাড়ি ফিরছেন। আপনার আশেপাশে কেউ নেই, কিন্তু চলার সময় আপনি বারবার ফিল করতে পারছেন, বারবার আপনার মনে হচ্ছে আপনার পেছনে পেছনে কেউ আসছে। আপনি যখন পেছনে ফিরে তাকাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন কেউ নেই। আজকের ঘটনাটি ঠিক এমনই একটা মেয়েকে নিয়ে, যে রোজ সন্ধ্যায় বাড়ি ফেরার সময় অনুভব করত যে তার পেছনে পেছনে কেউ আসছে, কেউ তাকে দূর থেকে দেখছে, কেউ ফলো করছে, কিন্তু তার চোখ কোনো কিছুই দেখতে পেত না। মেয়েটির ঘরের বিছানায় পাওয়া যেত কাটা মুরগির মাথা, রক্তমাখা হাড়গোড়, মাংস, পালক। প্রতি রাতে ঘরে একা থাকার সময় সে শুনতে পেত কারুর একটা শ্বাস প্রশ্বাসের শব্দ। আজকের এই ঘটনাটা শুধু ভয়ের নয়, এটি প্রতিশোধের আগুনে জ্বলে যাওয়া একটা জীবনের গল্প। আর এই ঘটনাটা সম্পূর্ণ শোনার পর আপনি এটা হয়তো বুঝতে পারবেন না বা কনফিউজ হয়ে যাবেন, আপনার চারিপাশে আপনার ক্লোজ মানুষজনরা আদৌ কি আপনার শুভাকাঙ্ক্ষী। তাই এই ঘটনার কোনো অংশ মিস না করে শেষ অবধি শুনুন। আজকে আমাদের সাথে এই ঘোষলি কল রেকর্ডিংয়ে রয়েছে সুবর্ণা। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব করুন নতুন হলে। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যে নম্বরটি হচ্ছে 6290675195, এবং আপনার ঘটনাও এই নম্বরে আপনি শেয়ার করতে পারেন। এই নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সুবর্ণা, কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। তো বেসিক্যালি এটা আমাদের থার্ড অ্যাটেম্প, যে সময় আমরা এই রেকর্ডিংটা করছি। ঠিক আছে, এই রেকর্ডিংটা আই থিঙ্ক আমাদের 1.5-2 সপ্তাহ আগে হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন হ্যাঁ। প্রবলেমের কারণে, বিভিন্ন বাধার কারণে আমরা এই রেকর্ডিংটা করে উঠতে পারিনি। যাক, ফাইনালি আজকে আমরা রেকর্ডিংটা করছি এবং দিনের বেলাতে করছি, যাতে বিশেষ কোনো প্রবলেম না হয়। সুবর্ণা, তুমি থাকো কোথায়? আমি থাকি হচ্ছে গড়িয়া। আচ্ছা, আর এই ঘটনাটা কি গড়িয়াতেই ঘটেছিল? না, এটা গড়িয়াতে ঘটেনি, এটা ঘটেছিল ব্যান্ডেলে। ব্যান্ডেলে? আচ্ছা, হ্যাঁ। কি ঘটেছিল আমাকে একটু শুরু থেকে শুরু করে জানাও সুবর্ণা, কি ঘটেছিল তোমার সাথে? আচ্ছা, হুম। এটা হয়েছিল হচ্ছে সালটা 2018 সাল। হুম। তখন আমি জাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছি এবং তখন নিজে আমি প্রাইভেট টিউশনি করি, মানে বাচ্চাদের পড়াই। ঠিক আছে। এটা ব্যান্ডেলেই, তাই তো? হ্যাঁ, এটা ব্যান্ডেলে। ওকে। তো আমি বেসিক্যালি একাই শুতাম, আমার মা বাবা পাশের ঘরে শুতেন। ঠিক আছে। ওকে। আর যেদিনকে ঘটনাটা ঘটেছিল সেদিনটা ছিল খুব বর্ষাকাল, মানে বর্ষাকাল মানে মিন্স বর্ষার দিন। ঠিক আছে। এপ্রিল মাস ছিল আর খুব বৃষ্টি পড়ছিল। এবার যখন আমি রাত্রিবেলা নিজে একা শুতে যাই, তখন আমি যখন এমনি শুয়ে আছি, মানে আমার তখন অতটা ঘুম আসেনি, তন্নাচ্ছন্ন অবস্থা, একটা ডিম লাইট জ্বলছে। সেই সময় আমি দেখছি যে একটা ধোঁয়ার আস্তরণ আমার চারপাশে ঘিরে ধরেছে। ঠিক আছে। এরকম কোনোদিন আমার হয়নি, কারণ আমি 3 বছর ধরে একাই শুতাম, আমার মা বাবা পাশে ঘরে শুতেন। আবার আমাদের ছিল দুটো জানলায় খোলা ছিল, বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর তুমি এবার ছোটবেলা আমি থেকে ব্যান্ডেলেই থাকতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। তো এবার আমি দেখছি যে আমি এসিটাও চালাইনি, আমি পাখাটাও চালাইনি, কারণ বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমি এমনি শুয়ে আছি। তো আমি নিজে দেখতে পাচ্ছি ওই ডিম যে আলোটা, হালকা একটা আলো হয় না রাত্রিবেলা, ডিম যে মানে অন্ধকার একটা ভাব, এরকম আলো, একটা আলো আসছে আর কি। সেই আলোতে আমি দেখতে পাচ্ছি যে একটা ধোঁয়াটে একটা আস্তরণ আমার চারপাশে একদম ঘিরে রয়েছে আমাকে। আচ্ছা, কি হলো এইটা আবার কি? এরকম একটা ধোঁয়ার আস্তরণ এরকম তো চারপাশে হওয়ার কথা নয়। তো এবার আমি ভাবছি
যে এটা মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, সেজন্য কি ঘরের মধ্যে কোনো ধোঁয়া, বা তখনও কটা বাজে, 1টা বা 1:30 এরকম হবে, ঠিক আছে। আমি ভাবছি এরকম তো আশেপাশে কেউ ধোঁয়া, আমাদের তো কোনো এরকম বাড়ি না, মানে গ্রামের বাড়ি তো নয় যে কোনো ধোঁয়াটে বা কোনো কিছু জ্বালিয়েছে বা কিছুই না। এবার রাত্রি বেলা কেউ তো কিছু কোথাও জ্বালাবেও না, তাহলে এত ধোঁয়াটা আসছে কোথা? হঠাৎ করে কি হলো, আমার ঠান্ডা লাগতে শুরু করলো, মানে ভীষণ পরিমাণে ঠান্ডা। মানে এপ্রিল মাস, বৃষ্টি হচ্ছে, কিন্তু এতটা পরিমাণে ঠান্ডা লাগার কথা নয়। হুম। এত পরিমাণ ঠান্ডা লাগছে, মানে আমি মানে কাঁপছি, রীতিমতো আমি কাঁপছি। আমার কাছে সেরকম চাদর ফাদর ছিল, কিন্তু লেপ টেপ তো আর ছিল না, সেই সময় তো শীতকাল নয় যে আমি লেপ বার করবো আর কিছু। এবার এক্স্যাক্টলি। যা চাদর, হ্যাঁ, যা চাদর ছিল সে সবকিছু গায়ে দিয়েছে। আমি ভাবছি আমাকে জ্বর আসলো নাকি, এরকম হচ্ছে। সকাল থেকে আমি ঠিকই ছিলাম, এখন এরকম কেন হচ্ছে? আরো মানে সে ধোঁয়া আস্তরণটা আরো বাড়ছে, মানে যত আমার শীত করছে তত আমার এই ধোঁয়া আস্তরণটা বেড়েই চলেছে, মানে পুরো জায়গাটা ধোঁয়াতে ধোঁয়া হয়ে গেছে। যেরকম মা মা মাসিরা যেরকম ধোঁয়া, মানে ধোঁয়া দিলে যেরকম একটা ধোঁয়ার আস্তরণ হয়ে যায়, সেরকম পুরো মানে সন্ধ্যে দেওয়ার সময়। সন্ধ্যেবেলার সময়, হ্যাঁ, সন্ধ্যে দেওয়ার সময় যেরকম ধুনো দিলে কি একটা ধোঁয়া হয়ে যায় না, হ্যাঁ, হ্যাঁ। চারদিক পুরো হ্যাঁ অন্ধকার হয়ে যায়, চোখে দেখা যায় না, সেরকম পুরো ধোঁয়া হয়ে গেছে। হুম, হুম। আমি ভাবছি এরকম কেন হচ্ছে আমার সাথে। তো আমি আস্তে আস্তে নিজে বিছানা থেকে নেমে মার ঘরে যাওয়ার চেষ্টা করছি। যাওয়ার যখন চেষ্টা করছি, আমি পুরো মানে বিছানা থেকে পড়ে যাওয়ার মতো, মানে আমার পায়ে কোনো শক্তি নেই, এত অবশ হয়ে গেছে আমার পাটা, পা হাত পা সবই মানে এত অবশ হয়ে গেছে, মানে আমার মনে হচ্ছে কিছু খাইনি, এরকম একটা হালকা হয়ে গেছি, উঠতে উঠতে পারছি না, যেতে পারছি না, এরকম হচ্ছে। হুম। যে এরকম কেন হচ্ছে, আমার ভীষণ ভয়ও লাগছে। এবার না মানে মনে হচ্ছে না আমার কানের সামনে এসে কেউ নিঃশ্বাস যেরকম নেয়, সেরকম কেউ মনে হয় নিঃশ্বাস নিচ্ছে, মানে একজন না, সেটা 2-3 জন নিঃশ্বাস নিয়ে যেরকম একটা মানে নিঃশ্বাসে আওয়াজ হয়, সেরকম নিঃশ্বাসে আওয়াজ হচ্ছে এরা আমার শুনতে কানে, পাচ্ছ হ্যাঁ, পুরোপুরি? আমার কানের কাছে এসে, ঠিক আছে। আর ঘরে তুমি একা পুরো? হ্যাঁ, আমি পুরো ঘরে একা, আর সেরকম মুভমেন্ট, মানে এতটা আমার ভয় লাগছে। এবার আমি ভাবছি আমি কি কি করব সেই সময়। হুম, তো আমার যত রকমের মানে এমনিতেও দেখবে, যদি কারো ভয় লাগে তখন সে ঠাকুরের নামই করে। এবার হুম, হুম, তখন আমি ঠাকুরের নাম করতে করতে আমি হনুমান চল্লিশা মোটামুটি আমি যখন মুখস্থ ছিল আমার, সেটা আমি বলতে শুরু করলাম। যখন আমি বলতে শুরু করলাম, তখন নিঃশ্বাসের আওয়াজটা না, মানে মনে হচ্ছে কেউ রেগে গেলে যেরকম নিঃশ্বাসে আওয়াজ হয়, জোরে জোরে যেরকম কেউ নিঃশ্বাসে আওয়াজ হয়, সেরকম জোরে জোরে নিঃশ্বাসে আওয়াজ হতে হতে আস্তে আস্তে সেটা স্টপ হয়ে গেল। এবং আমার যে ধোঁয়ার যে কুণ্ডলীর কথা আমি বললাম, সেই কুণ্ডলীটা আস্তে আস্তে কমতে শুরু করলো। হ্যাঁ, এবং আমি বলেই যাচ্ছি, মানে চোখটা বন্ধ করে না হালকা দেখছি যে কি হচ্ছে আশেপাশে, আর নিজের মতো বিড়বিড় করে বলেই যাচ্ছি। হুম। ওকে। তারপরে ঠান্ডার যে অনুভূতিটা, সেটা আমি আস্তে আস্তে স্থির হলাম, মানে আমি একটা জায়গায় স্টেবল হলাম। আমার শরীর যে অসাড়তা ভাবটা ছিল সেটাও আস্তে আস্তে কমলো। কমার পরে তখন সেই সময় খুব বৃষ্টি, রাত মানে যখন এই জিনিসগুলো হচ্ছে, রাত্রেবেলা যখন খুব বৃষ্টি হচ্ছে, আমি জানলাগুলো মানে বন্ধ করে দিলাম। হুম, হুম। বন্ধ করে দিয়ে আমি আমার দরজাটা খুলে আমি মায়ের কাছে গেছি। এবার মার ঘরে গিয়ে নক করছি, মা বেরিয়ে আসলে। আমি বললাম, মা আমার ভীষণ ভয় লাগছে, তুমি কি আমার সাথে শোবে? মা বলছে, হ্যাঁ চল, তুই তো বলিস না শুতে। মানে কি বলতো, তখন বেশি মানে ফোন টোন ঘাঁটতাম তো, এবার বান্ধবীর সাথে কথা বলতাম, তখন মাকে বলতাম, মা তুমি ওই ঘরে ঘুমো, আমি এই ঘরে, আমার একটু সময় লাগবে, দেরি হবে, তুমি ওই ঘরে ঘুমো, এরকম একটা ব্যাপার ছিল। মানে একটু প্রাইভেসি দরকার ছিল। হ্যাঁ, প্রাইভেসি ব্যাপার ছিল। এবার মা বলতো, ঠিক আছে, মেয়ে বড় হয়েছে, আমি কেন করবো, মা শুয়ে পড়তেন, কোনো অসুবিধা হতো না। এবার শরীর টরীর খারাপ থাকলে তখনই মা আমার কাছে এসে শুতেন। এবার মা বলছে, চল, ভয় যখন পাচ্ছিস আমি তোর কাছে কি শুই। সেদিনকে আর কিছু অসুবিধা হয়নি। তো সকালবেলা আমি এমনিতে টিউশনি করি সকালে এবং বিকালে। তো আমার সকালবেলা 3টে টিউশনি থাকতো তখন। এবার সকালবেলা কিছু খেয়ে আমি যেতাম, তো কারণ 3টে টিউশনি তো আমার আস্তে আস্তে দুপুর হয়ে যেত। তো মা আমাকে রুটি আর তরকারি করে দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু আমি খেতে বসেছি,
কি বলবো দাদা, মানে আমি খেতেই পাচ্ছি না, আমি কিন্তু কিছুই খাইনি সকাল থেকে, আমি কিচ্ছু খাইনি, যে রাত্রিবেলা যেটুকু খেয়ে শুয়েছি। এবার সকালবেলা দেখবে যাই হোক না কেন সকালবেলা খিদে পায়, হ্যাঁ কিন্তু obviously। হ্যাঁ, এবার কিন্তু আমার মনে হচ্ছে আমি কিছু মানে এমন কিছু খেয়েছি, এত পেটটা ভারী, আমি কিছু খেতেই পাচ্ছি না। মানে আমি কোনো বলছি, না পেতো পেতো লাগছিল না, বাট খেতে পাচ্ছো না। খেতে পাচ্ছি না। এবার মা বললো কি ব্যাপার, তুই তো সকালবেলা উঠে কিছু খাসনি, কিছু খেতে পাচ্ছিস না কেন? আমি বললাম যে না, আমার মনে হচ্ছে না কি ভারী পেট, মানে এখনই আমি খেয়ে উঠেছি এরকম মনে হচ্ছে। মা বলছে ঠিক আছে ছাড়, এরকম মাঝে সাঝে হয়, গ্যাস ফ্যাস হয়েছে হয়তো, তুই একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে চলে যা, যদি তুই কিছু খিদে পায় বাইরে খেয়ে নিবি বা তাড়াতাড়ি একটু চলে আসবি, এরকম বললো। এবার আমি গ্যাসের একটা ট্যাবলেট খেয়ে বেরিয়ে গেছি। যখন আমি বেরিয়ে গেছি টিউশনে, মানে সবাইকে পড়িয়ে যখন আমি দুপুরবেলা বাড়ি আসছি, সেই সময় যে রাস্তাতে আমি বাড়ি আসতাম সেই রাস্তাটা খুবই নির্জন ছিল। প্রতিদিনই আমি বাড়ি আসতাম দুপুরবেলা, তো এবার সেই সময়টা রাস্তাটা একটু মানে নির্জনই থাকতো, প্রতিদিনই আমি আসতাম। এবার সেদিনকে আমি বাড়ি আসছি, যখন সেদিনকে আমি বাড়ি আসছি তখন আমার না কেমন একটা মনে হচ্ছে, মানে অন্যরকম ফিল হচ্ছে, কেমন ছিল? নিজেকে খুব, হ্যাঁ, নিজেকে খুব ভারী ভারী, মানে মনে হচ্ছে আমি খুব মোটা মোটা হয়ে গেছি এরকম একটা লাগছে। মানে হ্যাঁ, গাটা ভারী লাগছে বেশ। হ্যাঁ, গাটা খুব ভারী লাগছে। আমি যে কি এরকম কেন মনে হচ্ছে, সকালবেলা পেট ভারী মনে হচ্ছে, রাতে এখন আসছি এখন আমার গা ভারী ভারী লাগছে। হ্যাঁ, কি হলো আমার, এরকম ভাবতে ভাবতে আমি আসছি, নিজের মনেই আসছি। হুম। তখন আমাকে, মানে যখন আমি আসছি রাস্তা দিয়ে, তখন মনে হলো কেউ না আমাকে ডাকলো। হুম, আমার ডাক নাম হচ্ছে মিষ্টি, ঠিক আছে? এবার মিষ্টি বলে কেউ একজন আমাকে ডাকলো। আচ্ছা, এখানে তো কেউ আমাকে সেরকম চেনে না, আমি তো সেখানে পড়াই। এবার সেই জায়গা ছাড়া আমার আর ওই জায়গাটা কেউ আমাকে অতটা চেনে না। আচ্ছা, মিষ্টি বলে আমার কে ডাকলো, আমি পেছন ঘুরে তাকিয়েছি, দেখছি একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? ওকে। এবার তাকে মানে কিরকম একটা অদ্ভুত, মানে অদ্ভুত টাইপের সেজেছে। কিরকম সেজেছে, লাল শাড়ি পরা, একদম টকটকে লাল শাড়ি পরা, কপালে একটা কালো টিপ, বড় একটা কালো টিপ, এবং দাঁতগুলো না মানে ওপরে পাটিটা ওপর দিয়ে হয় না যে নিচের পাটিটা একদম ভেতরের দিকে, ওপরের পাটিটা ওপরে মানে একদম সামনের দিকে চলে আসে দাঁতগুলো, ওরকম টাইপের, মানে খুবই বাজে দেখতে আর কি। কালো, ভীষণ কালো, এবং হাতে অনেকগুলো চুড়ি পরা, কালো চুড়ি। হ্যাঁ, এবার সে আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আমার দিকে দেখছে, দেখে মানে এমন ভাবে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে, মানে পা থেকে মাথা অব্দি দেখছে। এবার আমি না মানে ওনার চোখের দিকে তাকিয়ে আমি জানি না কেন কিরকম একটা হয়ে গেলাম। উনি আমাকে যখন ইশারা করে ডাকছে না, আমি ওনার 4 হাত, ধরো 4 হাত দূরে আছি ওনার থেকে, তো ওনার কাছে একদম আমি চলে এসেছি। আমি মানে এখনো ওরই পাড়া। পর্যন্ত, হ্যাঁ, এখনো পর্যন্ত আমি মানে জানি না যে আমি সেই দিনকে কেন ওনার কাছে গেলাম। এবার দেখো, ওইভাবে কেউ যদি ডাকে, ন্যাচারালি তো কেউ যাবে না যে কেন আমায় ডাকছে বা কে আপনি, এগুলো তো মানুষ বলে। কিন্তু আমাকে যখন ডাকলো ইশারা করে, হ্যাঁ, আমি পুরো ওনার কাছে চলে গেলাম। এবার ওনার কাছে গিয়ে উনি একদম পা থেকে মাথা পর্যন্ত আমাকে দেখলেন, এবং দেখার পরে আমার দুটো হাত ধরে, মানে হাত দুটো ধরে না বিড় বিড় করে আমার চোখের দিকে তাকে কি একটা যেন বললো। ধরো 2 মিনিট বা 3 মিনিট বলার পরে মাথায় হাত বুলিয়ে, হ্যাঁ, আর মুখে মানে মাথায় 3 বার ফু দিয়েছি। যখন মাথায় ফুটা দিল, দেখবে চোখটা মানে জাস্ট আমার পলকটা পড়েছে, পড়ার ওকে। পরে চোখটা খুলে দেখি উনি নেই, মানে কোথাও নেই। এখানে মানে সব দিক আমি এদিক ওদিক খুঁজেছি, ডান দিকে বা দিকে, কোথাও ওনাকে আমি খুঁজে পেলাম না। হ্যাঁ, আমি বলছি, হুম। কি হলো আমার সাথে, এটা মানে 5 মিনিট, ধরো 5 মিনিট এরকম আমার সাথে হলো। আমি বলছি, আমিও বা গেলাম কেন, সেও বা আমার হাত ধরলো কেন, মানে আমি এটাই বুঝতে পারছি না যে কেন এই জিনিসটা হলো। আচ্ছা। এবার আমি তখন এইসব ভাবতে ভাবতে চলে এসেছি। চলে আসার পরে সেদিনকে আমি বলে রাখি, মানে এটা বলতে হবে তাই জন্যই বলছি, সেটা হচ্ছে আমাদের বাড়িতে সেদিনকে চিকেন হয়েছিল, ঠিক আছে? এবার মা বলছে তুই তাড়াতাড়ি হাত পা মুখ ধুয়ে আয়, তুই তো সকালবেলা কিছু খাসনি, তাড়াতাড়ি বস, তোর আমার প্রিয় হচ্ছে চিকেন, ঠিক আছে? তোর চিকেন হয়েছে, তুই তাড়াতাড়ি খেতে বস। এবার আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে চিকেনটা মানে খেতে বসেছি। যখন খেতে বসেছি
আমি দেখতে পাচ্ছি খাবার মধ্যে না মনে হচ্ছে চিকেন। আমাকে তো মানে ধরো উনি আমাকে যেটা বলেছিলেন আমার মা, যে তোকে আমি 2 পিস চিকেন আর একটা আলু আর ভাত দিয়েছে। আমি ওটা দেখছি, আমি নিজে ওটা দেখছি যে পুরো এক থালা রক্ত, যেটা হয় পুরো এক থালা রক্ত আমাকে কেউ খেতে দিয়েছে। আমি আমি এটা দেখতে পাচ্ছি। রক্ত খেতে দিয়েছে এটা দেখতে হ্যাঁ, পাচ্ছ? এরকম দেখছি। আমি বলছি, কি আচ্ছা, ব্যাপার? হ্যাঁ, আমি আমি বলছি এটা কি দিয়েছো আমাকে বলে আমি মানে ইয়ে থেকে উঠে গেছি, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব লাল ফাল কি দিয়েছো খেতে আমাকে? হ্যাঁ, মা বলছে মানে ভাত দিয়েছি, কি বলে মাংস দিয়েছি। হ্যাঁ, আর কি দেবো? ওই লাল লাল কোথায় এখানে? এবার বাবা বসেছিলেন খেতে। বাবা বলছে কোথায়? হ্যাঁ, একই তো জিনিস দিয়েছে। ও জানি না এটা কি রক্ত না কি আমাকে খেতে দিয়েছে। হ্যাঁ, তুমি মনে হয় পাগল হয়ে গেছো, এরকম আমি আমি ওনাকে এরকম বলছি। তখন মা বলছে, তুই কি পাগল? এই ভর দুপুর বেলা তুই কিছু খাসনি, তোর সাথে আমি এরকম করব? তুই খেতে বস। আমি বলছি, না আমি কিছুতেই খাবো না বলে না আমি ওপরে উঠে গেছি। যখন ওপরে উঠে গেছি তখন তখন আমি মানে আমি যখন মানে সিঁড়ি দিয়ে উঠছি, তখন কেউ মানে বুঝতে পারছি যে কেউ না হাসছে, মানে জোরে জোরে হাসির যেরকম শব্দ হয় সেরকম হাসছে কেউ। এবার আমি ভাবছি মা কি, আমি যে উঠে চলে এসেছি মা কি হাসছে, আমি মার দিকে তাকাচ্ছি, দেখি মা বাবার সাথে কথা বলছে। তাই এরকম আমার সাথে হচ্ছে কেন? আমার সাথে তো কোনোদিন এরকম হয় না। হ্যাঁ, আউট অফ এবার সাডেন স্টার্ট হয়েছে। হ্যাঁ, সাডেনলি এরকম হঠাৎ করে আমার সাথে এরকম স্টার্ট হয়েছে, ঠিক আছে। এবার আমি বিকেল বেলায় পড়াতে যাব। এবার সেদিনকে আমার আর ভালোই লাগছে না, মানে সারাদিন এরকম হচ্ছে আমার সাথে। তো পরীক্ষা ছিল ওদের, যাদেরকে আমি পড়াই। তো ইংলিশ টেস্ট ছিল, এবার সেজন্য একটু পড়াতে যেতেই হবে। এবার পড়াতে যাব, এর জন্য আমি রেডি হতে বসেছি আয়নার সামনে। যখন আমি আয়নার সামনে বসছি, চুলটা আমি জাস্ট বিনুনি করছি, তখন মনে হলো কি আমার কাঁধে কেউ একটা, দরজাটা এমনি বন্ধই থাকতো, মা বাবা পাশে মানে নিচে থাকতো, আমি উপরে ছিলাম। এবার দেখছি যে কেউ না আমার মানে পিঠে মনে হয় কেউ হাত দিল। আমি ভেবেছি মা এসছে। আমি বলছি, মা জানো আমার না কি হচ্ছে? আমি নিজে নিজে মানে আমি তাকাইনি পেছন দিকে, ঠিক আছে। আচ্ছা, আমার সকাল থেকে আমার এরকম মনে হচ্ছে, আমি জানি তো তুমি আমাকে উল্টা পাল্টা কিছু খেতে দিতে পারো না, কিন্তু আমার না কিরকম হচ্ছে জানো, একটা মহিলা এরকম ভাবে বলে আমি মার দিকে তাকাতে গেছি, দেখছি কেউ নেই। হুম, কেউ নেই। কিন্তু আমি কিন্তু বিনুনিটা করিনি, কিন্তু আমি দেখলাম, আমি যখন আবার আয়নার দিকে দেখছি, আমার দেখলাম পুরো বিনুনিটা করা। হ্যাঁ, চুলটা যেরকম মানে এত সুন্দর ভাবে চুল আমি আঁচড়াতে পারি না। সেদিনকে এত সুন্দরভাবে বিনুনিটাকে করেছে, মানে খেজুর বিনুনি। আমি কোনোদিন খেজুর বিনুনি মানে এখনো করতে পারি না, এমনি বিনুনি করতাম, ঠিক আছে। খেজুরের যে বিনুনি গুলো হয় একা দিনে, সেরকম বিনুনি করা। আচ্ছা, আমার মাথায় কে এরকম বিনুনিটা করলো? হ্যাঁ, এবার খুব সুন্দর, খুব সুন্দরই লাগছে চুলটা। আমি নিচে নেমে এসেছি। মা বলছে, বাবা তুই তো জীবনে কোনোদিন এই বিনুনি করতে পারিস না, আমি করে দিই তোকে। তুই আজকে কি করে করলি এরকম? আচ্ছা, আমিও জানি না কি হচ্ছে আমার সাথে। আমি জানো তো, আমি তোমাকে জিজ্ঞেস করতে গেছি, আমি তোমার দিকে তাকিয়ে বলতে গেছি, তুমি কি আমার ঘরে এসেছিলে? মা বলছে, না না আমি তো আসিনি, আমি তো এখানে রান্নাঘরে কাজ করছি। তাহলে আমার উপরে কে গেল? তখন উনি বলছে কি, আরে কিছু না, তোর এরকম মনে হচ্ছে কেন? সকাল থেকেই দেখছি এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই কিছু টিউশনে ছেড়ে দে, কারণ তোর খুব প্রেশার পড়ে যাচ্ছে, আর এমনিতে তোকে তো ছাড়তে হবে। তুই যখন কলেজে পড়বি তখন তো তুই আর এত টিউশনি করতে পারবি না। তুই একটা কাজ কর, তুই 2টো টিউশনি ছেড়ে দে, এরকম আমাকে উনি বললো। যে 1 মাস পড়েছিস, ছাড়, আর তুই এত নিতে পারছিস না, তাই জন্য তোর সাথে এরকম এরকম হচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, এখন তো যাই পড়াতে। যখন আমি পড়াতে যাচ্ছি, এবার একটা যে টিউশনিটা ছিল, উনি উনি না মানে ভীষণ আমাকে পছন্দ করতো, মানে খুব ভালোবাসতো। সবসময় যখন যেতাম উনি আমাকে, আমার সাথে গল্প করতো, মানে যাকে পড়াতাম তার মা গল্প করতো, করতো। এবার তাকে না আমি সব কথাই ওনাকে শেয়ার করতাম, উনিও আমাকে বলতো। এবার আমি ওনাকে আজকের কথাটা বললাম। হুম, এবার যখন আমি আজকের কথাটা ওনাকে, সেদিনকে কথাটা ওনাকে বললাম, তো উনি বলল কি, ও তাই, এরকম মানে ও মনে হলো কি উনি জানে সবই, এরকম ভাবে উনি কথাটা আমাকে বললো।
আমি তখন বললাম হ্যাঁ গো, এরকম এরকম ব্যাপার হচ্ছে। মানে একটা তো ধরো আমি যদি তোমাকে এটা কিছু বলি, জানো আমার সাথে এরকম হয়েছে, তুমি কি বলবে যে ও তাই, কি করে হলো, কেন হলো, এরকম একটা তো জিজ্ঞেস করবে। ও এমন ভাবে আমাকে বললো যেন ও সব আগে থেকেই জানে। তো উনি বললো, "ও আচ্ছা আচ্ছা, এরকম হয়েছে তোমার সাথে, হ্যাঁ ও আচ্ছা", এরকম বললো। আচ্ছা যে হ্যাঁ গো, বা আমার না আজকে ভালোই লাগছে না। ও যে ঠিক আছে, তোমার অসুবিধা হলে তুমি একটু লেখা দিয়ে দাও, আহ তুমি বাড়ি চলে যেতে পারো, হ্যাঁ। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি যে চলে যাচ্ছি, আমার ভালো লাগছে না। তো আমি যখন রাস্তা দিয়ে আসছি, হুম, তখন মনে হচ্ছে আমি যখন ওদের ওদের বাড়ি দিয়ে আসছি, ও আর দুটো জায়গায় পড়াতে যায়নি। এবার সেদিনকে রাস্তা দিয়ে একা একা আসছি, তখন মনে হচ্ছে না যে আমার পেছন পেছন আরো দু তিনজন মানুষ, কেউ একজন আসছে। হুম, আমি হচ্ছে কে আছে, আবার আবার পেছন দিকে তাকিয়েছি, কেউ নেই। আবার যাচ্ছি, আবার ওরকম মনে হচ্ছে। তো এবার আস্তে আস্তে আমি নিজের মানে যে হাঁটাটা বাড়িয়ে দিচ্ছি আমি, মানে খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বাড়ির দিকে আসছি। এবার ওটাও মনে হচ্ছে কি পেছন পেছন সেও তাড়াহুড়ো করে আসছে। মানে এবার তোমার এরকম হাঁটা মনে, স্পিডের সাথে সামঞ্জস্য রেখে হাঁটছে। হ্যাঁ আমার সাথে সামঞ্জস্য রেখে হাঁটছে। ওকে। তো আমি তখন তাড়াহুড়ো করে ঘরে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে তখন মা ছিলেন না, মা মনে হয় কোথাও দোকান বা কোথাও একটা গেছিল, ঠিক আছে। কেউ ছিল না, বাবাও ছিল না। এবার আমি হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে নিজের ঘরে ঢুকতে গেছি, যখন দরজাটা খুলেছি, কি বলবো, বিছানার মধ্যে না পুরো মুরগি পালক সারা বিছানায় ছড়ানো। আচ্ছা। হ্যাঁ, সারা বিছানায় মুরগি পালক ছড়ানো। আর একদম যে লেগ পিস গুলো হয় না, যে মুরগির ঠ্যাং গুলো, সেই মুরগির ঠ্যাং গুলোকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে পুরো পুরো জায়গাটা পুরো একদম রক্তে রক্ত। আর এরকম কাটা মুরগির কাটা অনেকগুলো, তিন চারটে মুরগি এরকম কাটা মুন্ডু আর এরকম ছেটানো। আমি ওটা দেখে আচ্ছা ও মা গো বলে আমি দরজা বন্ধ করে তাড়াতাড়ি করে সিঁড়ি নেমে এসেছি। সেই সময় মা চলে এসেছে, মা দোকানে গেছিল। মা বলছে কি রে তুই পড়াতে যাসনি আর? আমি বাড়ি ফিরতে ফিরতে ধরো আমার 9টা সাড়ে 9টা বেজে যেত, ঠিক আছে। সেদিনকে আমি 7টার মধ্যেই বাড়ি চলে এসেছি। আমি তখন বললাম না মা আমি যাইনি, কিন্তু ঘরে কি অবস্থা আমার ঘরে। বলছে তোর ঘরে কি অবস্থা? আর তুই দেখো গিয়ে মুরগির কি সব পড়ে আছে, মুরগির, হ্যাঁ। এবার আমাদের চিকেন আনলো, বাড়িতে তো আর কাটা হতো না, আমাদের কেটে সব ইয়ে করে নিয়ে আসা হতো। ও তখন বলছে বাড়িতে মুরগি বলছে, আমি বলছি কি মুরগি সব ঠ্যাং পালক এগুলো পড়ে আছে। মা বলছে তোর মাথাটা একদম গেছে, আমি দেখি তো কি আছে। মা উপরে উঠে যখন এসে দেখলেন, মানে ধরো 10 মিনিট মতো হয়েছে এরকম আমি গেছি, ওই ওই টাইমটা ধরো। এবার এসে দেখি আমি কিচ্ছু নেই, পুরো ফাঁকা, মানে যেরকম ভাবে আমি আহ বিছানাটা গুছিয়ে দিয়ে গেছিলাম সেরকমই পুরো আছে। তো তখন উনি বলছে কি আছে এখানে, বললি মুরগি পালক এই সেই, তো সব মানে হ্যালোজেশন করছিস, তুই কি পাগল হয়ে গেছিস? এরকম খালি উল্টো পাল্টা ভূতের স্বপ্ন দেখবি আর এই সমস্ত ভূতের গল্প পড়বি আর এই সমস্ত এ করবি। তা আমি এমনি তো ভূতের গল্প বই পড়তাম বেশিরভাগ। তো আমি হুম। তখন ভাবছি কি তাই জন্যই হচ্ছে। উল্টো দেখবে যেটা মানে পড়ি সেটাই তো মাথায় একটা ইয়ে হয়। আমি ভাবলাম তাহলে এই জন্যই মনে হচ্ছে আমার ওরকম হচ্ছে। আমি গল্পের বই পড়বো কিন্তু ভূতের ওরকম পড়বো না। হ্যাঁ, তখন আমি ভাবছি যে 3 বছর 4 বছর আমি তো ছোটবেলা থেকেই পড়ছি, আমার তো কোনোদিন এরকম হয়নি। তো আস্তে আস্তে আমি দেখছি আমি তখন উনি চলে আসে, বকবক করতে করতে নিচে নেমে গেলেন। আমি নিজে আয়নার সামনে গেছি, আমি দেখছি যে একদিন এরকম, হ্যাঁ 1-1.5 দিন হবে, 1-1.5 দিনে আমি কিরকম পাল্টে গেছি, মানে আমার চোখ মুখ না কিরকম কালি মতো হয়ে গেছে, মুখটা মানে ছুচলো কেমন যেন একটা অদ্ভুত মতো লাগছে, রোগা মতো হয়ে গেছি এরকম লাগছে। আচ্ছা 1-1.5 দিনে কে এরকম হয়ে যায়? এবার আমি মার কাছে গেছি, আমি মাকে বলছি মা দেখো আমি না কেমন একটা হয়ে গেছি না। মা বলছে হ্যাঁ তোর চোখ মুখ একটু কালি পড়ে গেছে, আসলে এত রোদে রোদে টিউশনি করিস তো তাই জন্য তো বলি তুই ছেড়ে দে, কি দরকার আছে এত টিউশন এত কষ্ট করার। আমি তখন বলছি যে আমি টিউশনি না করলেও আগেও তো আমি নিজে মানে পড়াশোনা করতাম নিজে, তখন তো নিজে টিউশনে যেতাম, সকালেও যেতাম বিকালেও যেতাম, কই এরকম তো মনে হয়নি আমাকে। আজ এখন আমাকে এরকম মনে হচ্ছে কেন? আচ্ছা। তো
এরকম ভাবতে ভাবতে আমি সেদিনকেও তাই, মানে পেট ভীষণ ভারী, আমি খেতেই পাচ্ছি না, বুঝেছো তো। এবার মাও কি ভাবছে, মা বিশ্বাস করছে না, মা ভাবছে কি আমি মনে হয় রাস্তাঘাটে তো বেরোই, দেখবে বাচ্চাটা যেরকম এটা সেটা খেয়ে নেয়। হ্যাঁ, তখন মা বলছে কি হ্যাঁ তুই মনে হয় ফুচকা টুচকা এসব খেয়েছিস, হ্যাঁ উল্টো পাল্টা জিনিস খাস তোরা বেশি, তাই জন্য তুই এসে রাত্রিবেলা খেতে পাচ্ছিস না। তখন বাবা বলছেন কি ঠিক আছে এখন খেতে পারে, তুই সকালবেলাও কি সকালবেলা তো ঘুম থেকে উঠেই তোমাকে দিয়েছে, মানে তুমি ওকে খেতে দিয়েছো, তাহলে তো ওর মনে হচ্ছে কিছু হয়েছে, ডাক্তার দেখানো দরকার, আমার বাবা বললেন। তো হুম, আমি বললাম যে হ্যাঁ মা, আমার না আজকে কি জানি কাল থেকে আমার সাথে এরকম হচ্ছে জানো, কোনোদিনও আমার সাথে এরকম হয় না। তখন মা বলছে যে ঠিক আছে আমি তোকে কালকে ডক্টরের কাছে নিয়ে যাব। হয়তো কোনো রকম হয়েছে, পেটে কিছু সমস্যা হয়েছে। হ্যাঁ, তো এবার আমি খাইও নি, মানে জাস্ট একটুখানি মুখে দিয়ে রুটি খেয়ে গা গোলাচ্ছে, খেতে পাচ্ছি না। তখন আমি উপরে না খেয়ে উপরে উঠে শুয়েছি। যখন শুয়েছি সেদিনকে আবার অন্যরকম। সেদিনকে কি হচ্ছে, সেদিনকে শোয়ার পরে আমি পুরো ঘুমিয়ে পড়েছি, মানে এতক্ষণে এত টেনশন, হ্যাঁ খেতে পাচ্ছি না, এসব ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে পড়েছি। এবার যখন ঘুমিয়ে পড়েছি আমার মনে হচ্ছে আমার পাশে না কেউ এসে আমাকে যেরকম জড়িয়ে ধরে সেরকম জড়িয়ে ধরেছে। আর স্পর্শটা এমন, মানে মনে হচ্ছে কি একটা কোনো লাশ বা কোনো কিছু হবে, এত ঠান্ডা। হুম, এত একটা মৃতদেহ বা লাশ যেরকম ঠান্ডা হয়, যেরকম হুম, শক্ত হয়ে যায়, হুম, হুম। সেরকম শক্ত একটা আহ মানুষ, শক্ত মানে নরম না, ঠিক আছে, শক্ত একটা হাত আমার পিঠে এসে পড়েছে, মানে জড়িয়ে ধরেছে আমাকে। তো আচ্ছা। আমি আমি বলছি কে, কে, মানে আমি ঘুমের মধ্যেই বলছি কে। তখন মানে সে কানে কানে ফিসফিস করে বলছে যে আমাকে তো রাখাই হয়েছে তোর জন্য, আমি তোর কাছে সব সময় থাকবো। হ্যাঁ, তো ওকে। আজ থেকে তোকে আমাকে অভ্যাস করে নিতে হবে। হ্যাঁ, মানে খুবই মানে আমি তো ভালোভাবে বলছি, আর উনি খুবই একটা বিচ্ছিরি গলায় আমাকে এরকম ভাবে বলেছে। আমি বলছি কে, কে, কে এরকম এরকম কে কে করে আমি উঠেছি, উঠে দেখি কেউ কোথাও নেই। হুম, এবার ঠান্ডা মানে একটা শীতল বাতাস আমার পাশ দিয়ে বেরিয়ে চলে গেল, আর বিচ্ছিরি গন্ধ, মানে পোড়া শ্মশানে যেরকম দেখবে একটা মানুষ পুড়ে গেলে একটা মোড়া একটা গন্ধ বেরোয় না, পোড়া পোড়া, সেরকম একটা স্মেল আমি পাচ্ছি, পুরো ঘরটার মধ্যে সেরকম একটা গন্ধ। আমি দরজা খুলে যখন বেরিয়ে গেছি তখন দেখছি যে কোনো গন্ধ নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, আমার ঘরে ঢুকলেই সেই জিনিসটা হচ্ছে। হুম, তো এবার আমি আমি আর সেদিনকার মাকে কিছু বলিনি, সকালবেলা হয়েছে। আমি মাকে বলছি কি মা, আহ, আমি না তুমি একটা কাজ করো, তুমি আমার ঘরে শো, আমি তোমার ওই ঘরে শুচ্ছি, তোমরা আজকে এই ঘরে শো, আমি দেখছি যে আমার ঘরে কোনো প্রবলেম আছে নাকি, ঠিক আছে। এবার মা বলছে কেন হঠাৎ করে তোর ঘরে শোবো কেন, আমি বলছি না তুমি শোও না, আমার ভালো লাগছে না, আমি ওই ঘরে একটু শোবো। ঠিক আছে, সবকিছু ঠিক আছে, মা বাবা বললো ঠিক আছে, ও যখন শুতে চাইছে না তো ওখানে শুক, আর তুমি যদি আইজি না তোমাকে শুতে হবে না, তুমি শুধু এই ঘরে শো, আমার ঘরে শো। এবার কি বলবো দাদা, মানে রাত্রিবেলা আমি শুতে যাব, হঠাৎ করে কি হলো, মার ঘরে শুতে যাব, দরজাটা যে বন্ধ হলো কিছুতেই দরজাটা খুলছে না, মানে দরজাটা পুরো লক হয়ে গেছে। এবার বাবা বাবা বলছে কি ব্যাপার, আমি এক্ষুনি বেরিয়ে ডিনার করতে আসলাম, এসে দরজাটা হালকা করে ভেজানো ছিল, এখন কিছু তো খুলছে না কেন, কিছুতেই আমি খুলতে পারলাম না, ঠিক আছে। এবার মা বলছে যে দেখ কোনো কিছু মনে হয়েছে, তুই একটা কাজ কর, নিচে ঘরে গিয়ে কারণটা আমি বলছি যে কেন আমি ওই ঘরে শুতে পারলাম না, আর নিচে ঘরে গিয়ে শো। এবার নিচের ঘরে গেছি, নিচের ঘরে আমি শুতে পেরেছি। হ্যাঁ, মা বাবা মানে মা নিচের মা ঘরগুলোতে কোনো প্রবলেম হয়নি? প্রবলেম নেই। এবার মা বাবা আমার ঘরে শুয়েছে। তো মা যখন শুয়েছে, মা কিছুক্ষণ ধরো 1.5 ঘন্টা মতো হয়েছে আমি নিজে ওই ঘরে নিচের ঘরে বসে বসে আমি গল্প বই পড়ছি, ঠিক আছে। মা তাড়াতাড়ি করে লাফাতে লাফাতে এসে বলছে কি
বাবা তোর ঘরে আমি শুতে পারছি না। তখন মা, আমি বলছি কেন? বলছে কি গরম লাগছে, মানে এসি চালিয়েছে সবকিছু করছে, কিন্তু এত গরম লাগছে আমি ঘুমোতেই পারছি না, কি বিচ্ছিরি গন্ধ, তুই কি আহ মানে ঘরটা পরিষ্কারও করিস না, সব মা করবে এরকম বলছে। আমি বলছি মানে? বলছি কিরকম গন্ধ, আমি বলছি। তাই যে কেউ একটা পোড়া পোড়া গন্ধ, কিছু কি পুড়ে গেছে বা কিছু? উনি বলছে, বলছে বাবা ওই ঘরে শোয়া যাবে না। আমি তোর বাবাকেও বলেছি, বাবাও আসছেন, আমরা ওই আরেকটা ঘর আছে ওখানে কি শুচ্ছি, তুই একটা কাজ কর, তুই এখানে শো। আম, কি বলে, তোর ওখানে শুতে হবে না, যা অবস্থা ঘরটার। তো আমার মানে যে ঘরটা আমি ছিলাম সেটা ছোট ঘর, ওখানে তিনজনে শোয়ার মতো নয়। এবার পাশের ওকে। ঘরে, হ্যাঁ পাশের ঘরে ওরা দুজন শুয়েছে। তো পরের দিনকে আমি ভাবছি যে আমার ঘরটার ভেতরে কি কিছু, আমি মনে মনে ভাবছি যে কিন্তু এতদিন তো আমি এই ঘরেই ছিলাম, ছোট থেকে আমি এই ঘরেই আছি, কোনোদিন আমার কোনো প্রবলেম হয়নি, আজকে কেন এরকম হচ্ছে? তো আমি সেদিনকার কিছু ঘটনা ঘটেনি। এবার সকালবেলা যখন আমি উঠেছি, ওঠার পরে না আমি না উঠতে পারছি না, মানে এত শরীর দুর্বল হয়ে গেছে। এবার মা বলছে কি রে, তুই আজকে পড়াতে চাইবি না? বলছি না মা, আমার এত শরীর দুর্বল হয়ে গেছে, আমি আর উঠতেই পারছি না। হুম। তো এবার আমি এরকম মানে দেখবে শুয়ে থাকতে থাকতে মাথায় হাত চলে যায় না, মাথায় হাত চলে গেছে, মাথাটা জাস্ট চুলটা ধরেছি, পুরো এক গোছা মতো চুল আমার মাথা থেকে নেমে গেল। মানে একবার? জাস্ট, হ্যাঁ, শুধু ধরেছি, চুলটা জাস্ট এরকম ভাবে ধরেছি, দেখি পুরো এক গোছা। ও মা দেখো মা কত চুল উঠে গেল, বলে মার কাছে গেছি, মা বলছে ও মা সেই তো, এত চুল উঠলো কি করে তোর মাথা দিয়ে? আচ্ছা আমি বুঝতে পারছি না। এবার মা চুলটা ধরেছে, চুলটা ধরতেই মানে মনে হচ্ছে কি কোনো কিছু ইয়ে করা, নিজের চুল নয়, নকল চুল পড়লে যেরকম হয় সেরকম পুরো চুল, মুঠো মুঠো চুল উঠছে। এবার আমার অনেক বড় চুল ছিল, ঠিক আছে, কোমর মানে কোমর পেরিয়ে যেত, এতটাই বড় চুল ছিল। আমি চুলে খুব যত্ন নিতাম তখন। আমি বলছি, কি হলো, আমার চুল এরকম উঠে যাচ্ছে, মানে আমার মনে হচ্ছে সব পুরো পৃথিবীটাই দেখবে চুল। একটা মানুষের যদি চুল থাকে, সেই চুল যদি উঠে যায় কিরকম লাগে। হুম। এবার মুঠো মুঠো চুল উঠছে। আচ্ছা ও মা দেখো আমার মনে হয় কি হয়েছে, আমি কেন এরকম হচ্ছে? এবার মা বলছে দেখ হয়তো চুল ফুল বেঁধে বেঁধে যাস তো, জল ফল বসে বসে। আমি সব ঠিক আছে কিন্তু এত এতটা মুঠো উঠবে মুঠো, না না? এতটা উঠবে না যে হাত দিয়ে চুল উঠে যাচ্ছে। হুম। তো এবার পাশের বাড়ি দেখবে মায়ের সাথে আসে না, গল্প করতে করতে পাশের বাড়ি হুম। একটা একটা বউ এসছে। বউ এসে বলছে কি রে, কি ব্যাপার, এরকম মানে দেখবে কথা বলতে আসে, রান্না আচ্ছা। বান্না করে করে সেরকম মার কাছে আসতো। মার কাছে এসছে, মানে দেখছে আমি এরকম কাঁদছি হাউমাউ করে। বলছে কি রে তুই এরকম কাঁদছিস কেন, কি হলো, আর তোর হাতে এত চুল কেন, তুই এত বড় চুলটা কেটে ফেললি? আমি বলছি না, না কাকিমা দেখো আমার মাথা কত চুল ছিল, সব চুল কি হলো কে জানে সব উঠে যাচ্ছে। বলছি সে কি কথা দেখি, বলে উনি না মানে ওনার উনি কিছু জিনিস জানতো, বুঝেছো তো, মানে মানে কারো কিছু হলে, কেউ যদি কোনো নজর লাগে বা কোনো কিছু হলে সেই জিনিসগুলো উনি ঠিক করে দিত। উনি এসে দেখছে আমার কাছে আসে, এসে বলছে কি দেখি তোর কি হয়েছে, আমার চোখের দিকে তাকা। এবার আমি ওনার চোখের দিকে তাকাচ্ছি, মানে চোখ তো পুরো একদম জলে ভরা, আমি তো কাঁদছি হাউমাউ করে। তখন উনি দেখে না চুপ করে গেল, দেখে বলছে ঠিক আছে তুই তুই কোথাও যাবি? আমি বললাম হ্যাঁ আমার তো পড়াতে যাওয়ার কথা, কিন্তু আমার ভাল লাগছে না এরকম করছি আমি। তখন উনি বলছে কি তুই যা, আর কিছু হবে না। উনি আমার দিকে তাকিয়ে পুরো কি মানে তুমির মতো তাকালো, তাকিয়ে বললো যে আর কিছু হবে না, তুই চুলটাকে এমনি যেরকম ভাবে বাঁধিস বেঁধে তুই চলে যা, তুই বিকালে আয়, তারপর তোর সাথে দুপুরে আয়, তোর সাথে কথা আছে। তখন বলছি তুই এখন যা, তোর এখন এখানে থাকতে হবে না। তো উনি আমাকে বললো, মা বললো হ্যাঁ তুই এখন যা। ওই ও আবার ফোন করবে, মানে যে টিউশনি করি আর কি, ও তো পরীক্ষা পরীক্ষা চলছে, তুই পরীক্ষাগুলো তো মানে এটা করে দিতেই হবে, তুই যা পড়িয়ে দিয়ে আয়। তখন আমি চলে গেছি পড়াতে। তখন মানে মা আমাকে পরে বলেছিলেন যে উনি বলেছে যে এমন কিছু একটা মানে হয়েছে ওর সাথে, মানে এমন কিছু আছে, তার জন্য এই জিনিসগুলোর হচ্ছে, কিন্তু কি হয়েছে কি আছে সেটা উনি বুঝতে পারছেন না, মানে উনি এতটাও শক্তিশালী নন।
কিন্তু ওর সাথে যে কিছু একটা আছে, যে ওর ওর মানে খারাপ হবে এবার, এবার সেই জিনিসটা উনি বুঝতে পারছেন, ঠিক আছে। আমি যখন আসলাম, মানে আমি যখন দুপুরবেলা আসলাম, আমি এমনিতে খুব ফর্সা, ঠিক আছে। আমি যখন আসলাম, আসার পরে মা বলছে যে তোর মুখটা না, মানে আমিও দেখেছি, এতটা পরিমাণ কালো হয়ে গেছে, মানে মনে হচ্ছে কি সত্যিকারে আমি কালো, এত বিচ্ছিরি দেখতে হয়ে গেছে। মা বলছে ওমা এইটা আবার কি, এইগুলো এরকম হলো কি করে, তোর হাত পা গুলো কালো কালো হয়ে গেছে আর ফোস্কা পড়ে গেছে, বুঝছো তো, হাত পা উপর না ফোস্কা পড়ে গেছে। আমি বলছি মা জানো তো, আমি যখন পড়াতে পড়াতে আমার হাত পা গুলোতে মানে চুলকাচ্ছে, হাতে চুলকাচ্ছে, আমার গলায় চুলকাচ্ছে। আমি বলছি মনে হয় কোনো র্যাশ ফ্যাশ বা কোনো কিছু হবে, হুম, অ্যালার্জি জাতীয় কিছু। এবার হ্যাঁ, কিছু অ্যালার্জি জাতীয় কিছু হবে বোধ হয়, তাই জন্য আমি ওটাই ভেবেছি। তখন তো আমার সামনে আয়না ছিল না। এবার আমি যখন বাড়িতে ঢুকলাম, মা দেখেই বলছে তোর কি হয়েছে। আমি তখন এরকম বলছে বলে আমি আয়নার দিকে গেছি, কি বলবো, সারা গায়ে পুরো ফোস্কার মতো পড়ে গেছে। হ্যাঁ, তখন জ্বলছে, তখন চুলকাচ্ছিল আর তারপরে জ্বলছে, পুরো সারা গায়ে জ্বলছে, এবং মুখটা পুরো কালো হয়ে গেছে। আর অর্ধেক চুল তো মানে তখনই নেই, অর্ধেক চুল তো ফাঁকা হয়ে গেছে। তখন আমি বলছি কিছু তো আমার সাথে হচ্ছে। তখন উনি বলছে কি, আমার মা এগুলো অতটা বিশ্বাস করতেন না। তো মা বলছে কি যে কিন্তু এরকম কেন হবে, কে, তোর সাথে তো কারো শত্রুতা নেই বা কিছু নেই, আর আমি এগুলো বিশ্বাসও করি না, কেউ যে এসব এই সমস্ত কিছু করতে পারে আমার আমার মনে হয় না। দেখ কোনো কারণে হয়তো কোনো রকম ইনফেকশন হচ্ছে, উনি এগুলোই ভাবছে, ঠিক আছে, উনি এগুলো বিশ্বাস করে না। আজকে দিনটা দেখি, তারপরে আমি যা ডিসিশন নেওয়ার নেব। আমি তখন বাবা বলছে কি, তখন বাবাকে ফোন করা হলো, বাবা তখন কাজে ছিল। তো বাবা বলছে যে এ কি, এরকম কি করে হলো। হ্যাঁ, আমি তখন বললাম যে বাবা জানো এই ব্যাপার। তখন বাবা বলছে ঠিক আছে, বাবাও তাই অতটা বিশ্বাস করতো না। হুম এবার তখন বলছে আমি তোকে কালকে ডক্টর কাছে নিয়ে যাব। এবার সেদিনকে রাত্রিবেলা আমি মার সাথেই শুয়েছি। মার সাথে যখন শুয়েছি, মা তো শুয়ে পড়েছে মার মতো। এবার আমি শুয়ে শুয়ে ভাবছি যে এইগুলো হওয়ার মানে কি, মানে আমি কিছু খুঁজে পাচ্ছি না যে কেন এটা আমার সাথে হচ্ছে। এই ভাবছি, ভাবতে ভাবতে হঠাৎ হঠাৎ করে মানে আমি ঘুমিয়ে মতো পড়েছি। মনে হচ্ছে কে না গলাটা চেপে ধরেছে, মানে ছাড়ছে না। মানে গলা চেপে ধরলে যেরকম হয়, নিঃশ্বাস নিতে পাচ্ছি না। আর পেটের মধ্যে মানে খুব ভারী কিছু একটা পড়লে যেরকম হয়, সেরকম মানে কেউ একটা ভারী মতো চেপে বসে আছে এবং গলাটা চেপে ধরেছে। আমি মা যে বলে যে মার দিকে, মা যে পাশে আছে, মাকে যে ডাকবো, সেই সেই ক্ষমতাটুকু আমার নেই। তো আমি মানে চোখ বড় বড় করে দেখছি, চোখটা খুলে দেখছি, মানে খুবই একটা কুৎসিত একটা, যে যে মানুষটাকে আমি দেখেছিলাম ওই যেদিনকে আমাকে দুপুরবেলা আমার সাথে যা দেখা হয়েছিল, পুরো সেম এরকম একটা মানুষ আমার গলাটা চেপে ধরেছে। মানে সে তখন মুখটা একদম হিংস্র হয়ে গেছে, ঠিক আছে। এবার যখন আমি মানে মা বলে ডাকবো, সেই ডাকার জায়গাটা আমি নেই তখন। এরকম কোনো কারণে দেখো, মানুষের কেউ যদি কারোর সাথে ভালো মানে খারাপ না করে, তার সাথে তো খারাপ হতে পারে না। কোনো কারণে আমার মা হট করে ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ে বলছে কি রে তুই চিৎকার করছিস কেন, বলে মা আমাকে এখন ঝাঁকানি দিয়েছে। মা কিন্তু দেখেনি যে আমার কি হয়েছে বা কিছু। আমি তখন বলছি মা দেখো, ওই 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 মহিলাটা, ওই মহিলাটার জন্যই আমার 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 সাথে এরকম হচ্ছে, মা দেখো, মা দেখো। তখন মা বলছে কোথায়, কে। আচ্ছা হ্যাঁ মা, ওই তো ওখানটা, উনি কিন্তু দাঁড়িয়ে আছে কনস্ট্যান্ট, আমি দেখতে পাচ্ছি। মানে ওই ওই যে ঘরের মধ্যে উনি যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু মা দেখতে পাচ্ছে না। মা বলছে কোথায়, কে। আমি ঠিক আছে, আমি লাইট জ্বালাচ্ছি। যখন লাইটটা মা জ্বালিয়েছে, দেখছি কেউ কোথাও নেই, ঠিক আছে। মা বলছে তোকে আমি চল, যেটা কাকিমা বলেছে পাশের বাড়ি, ওখানেই তোকে নিয়ে যাব, তোর মনে হচ্ছে কিছু হয়েছে বা কেউ তোকে কিছু করেছে, কিন্তু আরে এরকম করছিস কেন। হ্যাঁ, আমি বলছি মা আমার খুব ভয় লাগছে, মানে আমি ওনাকে কিন্তু দেখতে পাচ্ছি, উনি চুপচাপ আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না ওনাকে, ঠিক আছে। তো তারপরে আমি পরের দিনকে
মা বলছে আজ তো কোথাও যেতে হবে না, তুই শুধু ওখানে একটা মন্দির আছে, এখনো আছে, হ্যাঁ, কালী মন্দির, ওই কালী মন্দির নামটাই বলছি না, ওইখানে খুবই জাগ্রত উনি, যে কালী ঠাকুর ছিলেন, এবং সেখানে একজন ছিল, এখন সে মারা গেছে, তিনি এগুলো দেখতে পারতো বা বুঝতে পারতো, ঠিক আছে। তো আম, মা বলছে চল ওখানে গিয়ে দেখি যে কি হয়েছে। আমি যখন উঠছি, মানে ওই জায়গাটা যাব, আমার যাওয়ার মতো না শক্তি নেই, মানে পা দুটো অবশ হয়ে গেছে, হ্যাঁ, মানে খুব জ্বর বা খুব শরীর খারাপ হলে যেরকম হয় সেরকম। এবার মা আমাকে কোলে তুলে কোনোভাবে হোক মা বাইকে বসিয়ে, বাবার বাইকে বসিয়ে আমাকে নিয়ে গেছে ওখানে। আমি যখন ওখানে গেছি, তখন যেই বলছে এ তো পুরো মানে শেষ হয়ে গেছে, একে এতক্ষণ পর নিয়ে আসলে, আর আর যদি ধরো 24 ঘন্টা থাকতো, উনি বলছেন, মানে যে পুরোহিত মশাই ছিলেন, উনি বলছে যে আর যদি 24 ঘন্টা তো উনি মানে এরকম ভাবে থাকতো, ও কিন্তু মারা যেত, পুরো একবার সামনেই বলছে। তখন মা তো হামা করে কেঁদে ফেলেছে। মা বলছে কেন কেন কি হয়েছে একটু বলুন না, কেন ওর সাথে এরকম হচ্ছে। বলছে যে যেটা হয়েছে খুবই মানে খুবই খারাপ হয়েছে, আর যারা করেছে ওর সাথে তারা তো ভীষণই খারাপ লোক, মানে এত নৃশংস জিনিস একটা বাচ্চা মেয়ের সাথে করতে পারে না। হুম, আমি দেখছি কি হয়েছে। এবার ওখানে যখন বসানো হয়েছে আমাকে, এবার বসিয়ে উনি দেখছেন, হ্যাঁ, এবার দেখার পরে কিছুক্ষণ আমাকে দেখলো, দেখার পরে মাকে বলছে যে কোনো একজন মানুষ কোনো কিছু ধরো পায়নি, ঠিক আছে, সেই না পাওয়ার জন্য ওর ভেতরে কিছু একটা চালনা করেছে, চালনা করার জন্য ওর সাথে এই জিনিসগুলো হচ্ছে, ও এরকম মানুষ দেখতে পাচ্ছে, ও ও ও এরকম চুল উঠে যাচ্ছে ওর, হ্যাঁ, ওর হাতে হাতে এরকম ফোসকা পড়ছে। হুম। মানে এবার তোমাকে তারপর কেউ আমার, হিংসা করতো হ্যাঁ, বেসিক্যালি? হ্যাঁ, হ্যাঁ, কেউ হিংসা করতো বেসিক্যালি হ্যাঁ, জিনিসটা? তারপরে কি আর একটা জিনিসও আমার হয়েছে, যেটা আমি ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে আমার না প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছিল 2 দিন ধরে, কিন্তু সেটা আমার ব্লিডিং হওয়ার কথা নয়, বুঝেছো, মানে আমার আগে পিরিয়ডস হয়ে গেছিল, কিন্তু এখন হঠাৎ করে আবার 2 দিন ধরে আমার প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে। ওকে। হুম, এবার তখন বলছে হ্যাঁ, মাও এটা এই কথাটা বললেন যে ওর এটাও হচ্ছে, কিন্তু ওর হয়ে গেছে, এখন এই মাসে এত হওয়ার কথা নয়। তখন ও বলছে এটা তো স্বাভাবিক নয়, এটা তো অস্বাভাবিক, তাই জন্য এই জিনিসগুলো ওর সাথে হচ্ছে, ও মানে ভেতর থেকে পুরো উইক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তারপরে উনি বললেন যে কিছু একটা তাবিজ দিলেন, দেওয়ার পরে বলছে আমি, তখন মা বলছে সব ঠিক আছে পুরোহিত মশাই, কিন্তু কেন এটা হচ্ছে, কি কারণে হচ্ছে, কে করছে, সেটা তো আমার জানতে হবে। তো এবার যে আছেন তিনি বলেছে হ্যাঁ সে ঠিকই, কারণ এই যে আমি তাবিজটা দিচ্ছি এটা অতটা পরিমাণও কার্যকর নয় যে এই যে শক্তিশালী যেটা আছে সেটাকে বাধা দেওয়ার মতো, মানে যেটুকু আমি পারবো সেটুকু আমি ওকে দিলাম, ঠিক আছে। তারপরে আমি বলছি আমি দেখছি কেন এই জিনিসগুলো ওর সাথে হচ্ছে। তো আমি তখন বাড়ি আসলাম, বাড়ি এসে আমি মানে উনি আমি নিজের থেকে, কজটাকে ফাইন্ড করতে চাইছেন? হ্যাঁ, আমি যখন নিজের থেকে যখন বাড়ি আসলাম না, কি বলবো, আমি নিজেই ওই রাস্তার মধ্যে কখন আমি খুলে দিয়েছি আমি জানি না, মানে উনি আমাকে পরিয়ে দিয়েছে, কিন্তু হাতে আমাকে পরিয়ে মানে দিয়েছে, আমি ফিরতে কখন, ফিরতেই খুলে ফেলেছো? হ্যাঁ, আমি নিজেই খুলে ফেলে দিয়েছি। আচ্ছা এবার আচ্ছা। হ্যাঁ, এবার মা তো, ধরো আমি মাঝখানে বসেছি, মা পেছনে বসেছে, বাবা বাইকটা চালাচ্ছেন। এবার মা অতটা খেয়াল করেনি, মা সব টেনশনে চিন্তায়, এবার কখন যে আমি ওটা ফেলে দিয়েছি মা নিজেও জানে না। এবার রাতে মা জানে যে ওটা হাতে হাতে যখন, তখন আর অতটা অসুবিধা নেই। হুম। এবার মা বলছে আমি তোর সাথে, তোর সাথেই থাকবো, তুমি ইয়ে করো। আবার উনি বলেছিলেন যে কিছু আমার রিচুয়ালস করতে হবে, তার জন্য কিছু জিনিস লাগবে, যে কেন হয়েছে, কে করেছে, এই জিনিসগুলো তো জানতে হবে, তার জন্য আমার কিছু রিচুয়ালস করতে হবে। তো বাবাকে কিছু মানে উনি লিখে দিয়েছিল যে এই জিনিসগুলো আনতে হবে। এবার বাবা গেছিল আনতে। এবার মা আর আমি ছিলাম একা, তখন সন্ধেবেলা, সেদিনকে ছিল অমাবস্যা, ঠিক আছে। এবার অমাবস্যা বলে উনি বলছে আজকে দিনটা খুব ভালো আছে, অমাবস্যা আছে, এই দিনটা আমি রিচুয়ালসটা করে করে দেখছি যদি ওকে মানে কে করেছে বা কি আছে সেটা আমি যদি জানতে পারি।
তো এবার মা, মা কতক্ষণ, দেখো একটা মানুষকে কতক্ষণ আঁকড়ে রাখা যায়, ঠিক আছে, ওনারও তো বাথরুমটা এইসব তো উনি থাকে, রান্না বান্না এইসব তো থাকবে। এবার আমি বসে আছি, নিচের ঘরে বসে আছি, শুয়ে আছি আর কি। তো মা বলছে তুই এখানে শুয়ে থাক, আমি একটু রান্না করে, কিছু তো খেতে হবে, তো আমি একটু রান্না সারাদিন করে আসি। খাওয়া হয়নি প্রপারলি। হ্যাঁ, সারাদিন খাওয়া দাওয়া হয়নি, তুই একটু এখানে শুতে হুম। পারবি তো একা একা? আমি বললাম হ্যাঁ, আমি বলছি হ্যাঁ মা পারবো। বলছে ওপরে উঠতে হবে না, তুই এখানে শুয়ে থাক, আমি কিছু রান্না বান্না করে আসি। ওকে ওকে। তো উনি বলছেন আমাকে যে আমার ওই জায়গাটা আমার না ঠিক মনে নেই, ঠিক আছে, ওইটুকু সময় আমি ভুলে গেছি। এবার উনি আমাকে এই কথাটা বলেছিলেন যে আমি ধর আধ ঘন্টা মতো, সেদিনকে এমন কিছু আহামরি আমি রান্না করিনি, ওই ডাল আর মানে একটা আলু ভাজা করেছি, করে আমি জাস্ট এসছি যে তুই এখানে একা আছিস, তাই জন্য ওখানে আমি ও রান্নাটা করে আমি বেরিয়ে এসছি, দেখছি ওই যে সোফাতে আমি শুয়েছিলাম ওখানে আমি নেই, ঠিক আছে। উনি চারদিক খুঁজছে, কোথাও আমি নেই, কোথাও আমি নেই। এবার উনি যে কি হলো, এত একটা অসুস্থ মানুষ যে নাকি আমি পর্যন্ত হাঁটতে পারছিলাম না, আমাকে ধরে ধরে হাত নিয়ে আসতে হলো, ঠিক আছে। সেই মানুষটা হাঁটতে পারছে না, সেই মানুষটা কোথায় গেল? এবার উপরে গেছে দেখতে পাচ্ছে না, নিচে এসছে দেখতে পাচ্ছে না, বাথরুম গুলো খুঁজলো, কোথাও নেই। তো বাইরে গিয়ে দেখছি, উনি আমাকে বলছে যে আমি বাইরে গিয়ে দেখছি, মানে মনে হচ্ছে কেউ তোকে ডাকছে, তুই পুরো ওর সাথে সাথে বেরিয়ে চলে যাচ্ছিস, ঠিক আছে। এবার আমি তোকে কতবার মিষ্টি মিষ্টি করে ডাকছি, তুই কোনো সাড়াই দিচ্ছিস না। এবার আমি যত তাড়াতাড়ি করে হাঁটছি, মানে একটা মানুষ ছুটছে, যত ছুটছে কিন্তু আমি আরো আমি দূরে চলে যাচ্ছি, ঠিক আছে। আমার নাগালে উনি পাচ্ছে না। বলছে তুই একটা অসুস্থ মানুষ, তুই তো অতটা তো হাঁটতে পারবি না বা বিয়ে করতে পারবি না, কিন্তু আমি দৌড়ে তোর সাথে পাচ্ছি না, এত জোরে তুই হাঁটছিস। হুম। এবার আমাদের জায়গাটা আমি বলি যে আমার যে বাড়িটা ছিল তার সামনে অনেকটা জঙ্গল টাইপের ছিল। হুম। এবার ওই দিকটা আমি পুরো জঙ্গল টাইপের, অতটা কেউ যেত না ওখানটা, তো জঙ্গল টাইপের, ওখানটা অতটা কেউ রাস্তাও ছিল না। এবার যত ভেতরে ঢুকবে তোমার কচুরিপানা, পুকুর, এরকম একটা জায়গা, ঠিক আছে। তো যত আমি না পুরো একদম যে ইয়েটা ছিল, অল্প জল ছিল, ওটার মধ্যে পুরো ঢুকে যাচ্ছি। মা যতবার আমাকে ডাকছে, আমি কোনো সাড়াই দিচ্ছি না। হুম। এবার মা বলছে আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। এবার ওই ভাবতে ভাবতে আমার কি মনে হলো, উনি বলছে যে আমার কি মনে হলো, আমি সোজা ঘরে গেলাম, ঘরে গিয়ে যে গঙ্গা জল ছিল, তো গঙ্গা জল নিয়ে এসে জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে মারছি, মানে যাতে তোর গায়ে লাগে। যখন আমার গায়ে ছুঁড়ে মারলো জলটা, তখন আমার নাকি, মানে আমি বুঝতে পেরেছি, পেরে ওইখানটা, ওই জায়গাতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। মানে তোমার হুঁশটা ফিরেছিল? বুঝতে ফিরেছে। এবার যে তখন সবাই মিলে নাকি আমাকে ধরে ধরে আমার নিচে নেমে আনা হয়েছে। আর সেই সময় উনি বলছে যে তোর যেভাবে ব্লিডিং হচ্ছে, মানে একটা সুস্থ মানুষ, কি মানে পুরো রক্ত নেই শরীরে, হ্যাঁ, এত অবস্থা খারাপ হয়ে গেছে। ডক্টর তখন ডাকা হয়েছিল, বলছে ওর তো পুরো হিমোগ্লোবিন দুইতে চলে এসছে, ঠিক আছে, ও যে বেঁচে আছে এই অনেক। বলছি এরকম তো হওয়ার কথা না। হ্যাঁ, তারপরে আমি বলছি কি, তারপরে মা বলছে যে ওনাকে ডাকা হলো, ফোন করা হলো যে এরকম এরকম হচ্ছে। তখন উনি বলছে যে এরকম তো হওয়ার কথা না, আমি তো একটা তাবিজ, তো আমি তো একটা রক্ষা কবচ দিয়েছি। তখন উনি বলছে দেখুন দেখুন তো যে ওর হাতে আছে কিনা সেটা। তখন ওই সময় উনি অতটা খেয়াল করেনি, ঠিক আছে, আমার ওরকম পরিস্থিতি, তো সেই জায়গাটা উনি অতটা খেয়াল করেনি। তারপরে উনি যখন হাতে দেখলো, দেখছে যে কিছু নেই, হ্যাঁ, হাত পুরো ফাঁকা। তখন উনি বলছে না ওটা তো নেই। বলছে তাহলে ও নিজেই খুলে ফেলেছে বা কোনো কারণে ওটা খুলে গেছে। হুম। ঠিক আছে, আমি আমি আর দেরি করছি না, আমি আসছি। আমি যদি আজকে না আসি তাহলে ও আর বাঁচতে পারবে, মানে ও আর থাকবে না বলে উনি এসছেন। উনি যেভাবে হোক উনি খুব তাড়াতাড়ি করে এসছেন। এসে মা তো খুব কান্নাকাটি করছে, বলছে কি হলো এরকম। তখন উনি বলছেন যে আমি জানতে পেরেছি মানে উনি তো পুরোপুরি ওরা জানতে পারে না। উনি বলছে নামক কোন একটা মানুষ, মানে অক্ষরটা হচ্ছে হ্যাঁ, সেই মানুষটা ওর মানে কোনো খারাপ চাইছে। এবার আমাদের বাড়িতে বা আমাদের ইয়েতে নামে তো কেউ নেই। উনি বললো, আমার মা বললেন
তখন আম, যে আরো যে ছিল, বাবা বলছে যে কেন, যেখানে পড়াতে সেখানেও তো কোনো মানুষ থাকতে পারে। তো তখন যে আমার যে পুরোহিত ছিল সে বলছে হ্যাঁ। এবার তখন আমাকে জিজ্ঞেস করছে, মানে আমাকে বসিয়ে অনেক রকম রিচুয়াল করা হলো। রিচুয়াল করার পরে উনি আমাকে বলেন কি যে আচ্ছা মা, তুমি কি এই কদিনে তোমার সাথে কারোর কোনো কিছু হয়েছে? হুম। তখন বলছে, আমি তখন বললাম যে কারো কিছু হয়েছে মানে কোনো তর্ক বিতর্ক বা কোনো কিছু কি হয়েছে? তখন আমি বললাম না, তর্ক বিতর্ক সেরকম কিছু হয়নি, মানে আমি তখন আমার মধ্যেই আছি, ঠিক আছে। তো আমি বলছি, সেরকম কিছু হয়নি, কিন্তু একটা জিনিস হয়েছিল, সেটা আমি না বলেছি। তখন উনি বলছে কি হয়েছিল বলো, আমাকে পুরোটা বল। তখন আমি বললাম যে সেটা আমার মা বাবা জানেন না, মানে আমি যেখানে পড়াতে যেতাম হুম হুম। সেখানে, আমি বললাম না যে আগে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম গল্প মানে ঘটনার মধ্যে, যে আমি একটা জায়গায় পড়াতে যাই, তার মা খুব আমাকে ভালোবাসতেন, ঠিক আছে। হুম হুম। এবার তার যে একটা ভাই ছিল, হুম হুম। তার ভাই আমাকে পছন্দ করতো মানে কি, ওর থেকে আমি অনেকটাই বয়সে তখন ছোট ছিলাম। আর কি বলতো, সেই মুভমেন্টে না আমার ওই সমস্ত জিনিস ভালো লাগতো না, মানে আমি পড়াশোনা করব এই জিনিসটা আমার মধ্যে ছিল, প্রেম এসব জিনিস আমার আমার ভালো লাগতো না। তো তখন আর ওই ছেলেটাও মানুষ হিসাবে ভালো না, এবার বেকার ছিল, সেরকম ভাবে পড়াশোনা জানতো না। আর তার সব থেকে বড় কথা, মানে এমনি চরিত্রের দিক থেকেও ভালো ছিল না। এবার তাই আচ্ছা। জন্য যখন আমাকে বলেছিল, যে আমাকে একবার বলেছে তোমাকে আমার খুব ভালো লাগে, এরকম বলেছিল। তো আমি তখন বললাম যে না, আমি আমি না বলেছিলাম। তো ওর দিদি আবার ওর ভাইকে ভীষণ পরিমাণে ভালোবাসতো, মানে যা চাইতো ওর ভাই ওর কাছেই থাকতো, ঠিক হুম। আছে। সেই জিনিসটা আবার মানে ওর বরের পছন্দ ছিল না আমার স্টুডেন্টের বাবার, কিন্তু ও দিদির জন্য, ওর মায়ের জন্য ওকে থাকতো আর কি ওখানে। এবার ও দিদি আমাকে বলেছিল যে কেন, ও তো আমার ভাই কিসে কম আছে, হ্যাঁ এমনিতে ওরা বড় লোক ছিল, কিন্তু ও যে মানুষটার সাথে আমি থাকবো বা যাই হোক, যেটাই হোক না কেন, হুম। সেই মানুষটা তো ভালো না, আমি তাকে দেখেই তো তার সাথে তো একটা মানে ইয়েতে যাবো, রিলেশনে যাবো। বা আমি বলছিলাম দেখো দিদি, আমি তখন বলেছিলাম যে আমার ওকে পছন্দ না, হ্যাঁ আমার এখন এসব করারও মানে ইন্টারেস্ট নেই, আমার ওকে ভালো লাগে না। সব তো এইচএস দিয়ে আমাকে তো। হ্যাঁ, আমাকে ডাইরেক্ট, মানে প্রেমের কথা না, আমাকে ডাইরেক্ট পুরো বিয়ের কথাই বলেছে যে আমি আমি তোমাকে বিয়ে করতে চাই, এরকম কিছু। এবার নিজের কিছু নেই, হ্যাঁ নিজে একটা চাকরি কিছুই করে না, সেই মানুষটা কি করে আমাকে করবে। আমি সেই জন্য আমি আমার মা বাবাকে কিছুই বলিনি, ওই জায়গাটাই আমি স্টপ করে গেছি। পরের দিনকে আমার দিদি বলছে কি কেন, ও তো তোমাকে মানে আমাকে বোঝানোর চেষ্টা করছে। তখন আমি বললাম দেখো, আমার পছন্দ নয়, আমি এখন এগুলো চাইবো না, আমার সামনে আমি কলেজে ভর্তি হব, আমার অনেক আশা আছে, এমনি তো মানে তখন আমি সিএ পড়ার ইচ্ছা ছিল, সিএটা করছি। এবার তখন আমি বললাম, আমার সিএ পড়ার ইচ্ছা আছে, আমি এসব নিয়ে ভাবছি না। তখন উনি বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাও না, পরবর্তীকালেও চাও না, আমি বলছি, না আমার সত্যি আমার ইন্টারেস্ট নেই। তখন উনি বলেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি কিন্তু আমার বাচ্চাকে, আনছি না না, ওর সাথে এটা কি সম্পর্ক, এটা হতেই পারে। বলছে কিছু মনে করো না, সব যেন আগের মতোই থাকে। হুম। তখন আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে। তারপর দিন থেকে, মানে যেদিকে ঘটনাটা ঘটেছিল, যে কথাটা বলেছিল, তারপর দিন থেকে না উনি আগে আমাকে কি দিত, আমাকে ধরো এমনি চা বা বিস্কিট, আমি তখন চা অতটা খেতাম না, মায়ের সাথে খেতাম, হ্যাঁ আর বিস্কিট এসব দিত। তারপর দিন থেকে দেওয়া শুরু হলো জল খাবার, মানে খুব ভালো ভালো, যেগুলো আমাকে জিজ্ঞেস করতো খালি যে কি তোমার খেতে পছন্দ। এবার সন্ধেবেলা যেতাম ধরো, হ্যাঁ তখন মানুষের খিদে পায়, তখন আমি তখন বলতাম হ্যাঁ আমার এটা খেতে পছন্দ, ভালো লাগতো, সেই জিনিসটা উনি আমার করে খাওয়াতেন। মানে আমি তখন ভাবতাম কি ওইটা বলেছে, এটা ওদের মনে হয় একটা গিল্টি ফিল হচ্ছে, সেই জন্য কি আমার হ্যাঁ। সাথে হ্যাঁ এত ভালো ব্যবহার করছে। একদিন কি উনি কি করলো, উনি বলছে কি আমি এমনিতেও অত তাড়াহুড়ো করতাম না, চুল অতটা ভালোভাবে মানে বেঁধে আসতে পারতাম না, দেরি হয়ে যেত। উনি বললো কি যে আসো, তোমাকে আমি তেল দিয়ে ভালো করে চুলটা বেঁধে দিই। এবার এত সুন্দর করে বললো যে আমার দিদি থাকলেও তো সে আমাকে এরকম যত্ন করতো। ঠিক আছে, হ্যাঁ আমি যাই। এবার উনি এত ভালো করে বলতে, সেদিনকে আমার চুলও বেঁধে দিই। সেই সময় কি করেছিল, চুল তারপর এই জিনিসগুলো উনি কালেক্ট করেছিল, ঠিক আছে,
যে পুরোহিত মশাই ছিলেন তিনি বললেন যে তোমার চুল বাঁধার সময় তোমার থেকে চুল কালেক্ট করেছে, খাবার যখন খেতে দিত তখন তার সাথে কিছু মিশিয়েছিল, সেটা তুমি বুঝতে পারোনি, সেটা তোমার 1 সপ্তাহ ধরে তোমার ভেতরে সেটা চলছিল। হুম, চলার পরে তোমার এই জিনিসটা হয়েছে, তোমার একদিনে কিন্তু এটা হয়নি। তোমার সাথে ধরো 1 সপ্তাহ কি 10 দিন এরকম তোমার সাথে তুমি খেয়েছো, তুমি ওখানে গেছো, তারপর কি হচ্ছে মানে এমন হয়ে গেছিল আমি রোববার দিনটাও ওর কাছে মানে পড়াতে গেছি, মানে এমন হয়ে গেছে, ঠিক আছে। এবার তখন বলছে কি এই জন্যই এই জিনিসটা ওরই খাওয়াতে খাওয়াতে তারপর এই জিনিসটা হয়েছে। তখন আমার যে মা ছিলেন, মা তখন বললো ঠিক আছে ওনাকে ডাকা হোক, এটা এটা সত্য না এটা কি মিথ্যা সবকিছু মানে জানা হবে যে কি কি ব্যাপারটা। তখন খুব একটা শোরগোল পড়ে গেল, আমাদের পাড়ার কিছুটা দূরে উনি থাকতেন। তো ওকে ডাকা হলো, সবাইকে ডাকা হলো, যখন সবাই প্রেশার ক্রিয়েট করছে, সবাই যখন মানে বলছে যে বলো বলো, তখন উনি বলছে যে মানে ওদের স্বভাবই ওরকম, ঠিক আছে, মানে ওনার যেটা ওনার পেত না বা হতো না, উনি না একটা মানুষের কাছে যেতেন, সে এইসব কালা জাদু এই সমস্ত করতো। এবার সেইখান থেকে ওরা ওদের মানে এমনিতে সবাই আগে বলতো আর কি যে অনেক অনেক গরিব মানুষ ছিলেন, সেখান থেকে এতটা মানে এতটা প্রভাবশালী হয়ে ওঠা সেটাও ওই কালা জাদুর মাধ্যমেই উনি করেছেন। হুম, এবার সেটাই উনি যখন দেখছে যে আমি যখন কোনোভাবেই না হ্যাঁ বলছি না, এবার ওর ভাইয়ের খুব পছন্দ আমাকে, সেই সময় উনি ওখানে গিয়ে আমার এই সমস্ত জিনিস নিয়ে এবং কিছু পয়সা কড়ি যা হয় আর কি টাকা পয়সা দিয়ে সেই জিনিসটা আমাকে করেছিল। এবং বলেছিল যে মানে উনি দেখাচ্ছে যে উনি ভেবেছে যে আমার অহংকার, হ্যাঁ, যে আমি ওকে বিয়ে পছন্দ করব না বা কিছু, উনি এটা চেয়েছিল যে আমার এমন দেখতে হয়ে যাক, আমাকে কেউ পছন্দ না করুক বা আমার কিছু একটা খারাপ বা আমি মরে যাই বা কি এরকম একটা কিছু উনি চেয়েছিলেন, ঠিক আছে। তো তারপরে মানে যে কি ছিলেন, সাংঘাতিক হ্যাঁ, ব্যাপার এটা। কত মানে একটা মানুষ নিজের ইয়ের জন্য স্বার্থটা চরিতার্থ করার জন্য কতটা নিচে নামতে আরে পারে। স্বার্থ চরিতার্থ হুম, ছাড়ো তুমি, মেনলি মানে এই ক্ষেত্রে বশীকরণ করতো বা কিছু করতো তাও মানে মানা তো যায় না, তাও ভাবতাম। হ্যাঁ 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 মানে এখানে তো তোমাকে শেষ করে দিতে চেয়েছিল বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ, কত একদম পুরো মানুষ শেষ। টিউশন পড়ায়, ঠিক আছে, আমি হুম নিজে একটা সময় তোমার মতো সময় আমি টিউশন পড়াতাম হুম এইচএস এর হুম পর থেকে, এইচএস এর সময় থেকে, ঠিক আছে। হুম কখনো এরকম জিনিসটা তো মাথাতেও আসবে না যে যাকে পড়াতে যাচ্ছি, যে আমার ছাত্র বা ছাত্রী, তার হুম মা হুম বা বাবা বা তার ফ্যামিলি থেকে হুম, অবভিয়াসলি আমরা যখন যাই খিদে পায় বা কিছু হ্যাঁ, জিনিসপত্র দিল, এবার তার মধ্যে কিছু মিশিয়ে দেবে না, হুম, তার মধ্যে কিছু করবে না। ধরো তুমি একটা ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, ঠিক আছে, হ্যাঁ, আমার কাছে এরকম অনেক কেস এসছে যেখানে টিউশন পড়াতো, হুম, তারপরে তার ডিগ্রেড হওয়া শুরু করলো, কেননা যে পড়াতে যাচ্ছে হুম, তাকে এমন কিছু খাইয়েটাই দিয়েছে, মানে তার প্লাস পয়েন্ট যেটা রয়েছে সেটা নিজের ছেলের মধ্যে, নিজের মেয়ের মধ্যে নিয়ে নিতে চেয়েছে। হ্যাঁ, মানে এই আচ্ছা, জিনিসপত্রগুলো আমি ভাবি মানুষ কোথায় নেমে গেছে এখন। হুম, আর তোমাকে তো শেষ করে দিতে চেয়েছিল পুরো। হ্যাঁ, একদম। এবার আমি তখন ভাবছি যে আমি তখন সত্যি আমার এত খারাপ লাগছে, কারণ ওই যে বাচ্চাটাকে আমি পড়াতাম হুম। তাকে আমি ভীষণ পরিমাণে আমার খুব স্নেহের একটা স্টুডেন্ট ছিল, এবার ও খুব ভালো ছিল, ও এসবের মধ্যে কোনোদিনই ছিল না। এবার ও ছিল সেখানে, ও তখন বলছে তুমি মা তুমি আন্টির সাথে এটা করতে পারলে, আন্টি আমাকে এত ভালোবাসে, মানে ওর যে কথাটা সেই কথাটা মানে এত সবার এত খারাপ লেগেছে যে একটা ক্লাস 4-এর বাচ্চা সে সে জিনিসটা বুঝতে পারছে। আর তুমি মানে একটা বড় মানুষ হয়ে নিজে একটা শুধু একটা মানে কি বলবো একটা স্বার্থের জন্য বা একটা এর জন্য তুমি এত বড় একটা নিচে নামতে পারলে। হ্যাঁ, তখন সবাই মানে এমন ভাবে অনেকগুলো মানে জিনিস আমার ওপর ইয়ে করা হয়েছিল। অনেকটা সময় লেগেছে, মানে ওখান থেকে আমার বেরোতে ধরো 7 মাস 8 মাস সময় লেগেছিল। আমি সেভাবে কলেজও আমি করতে পারিনি। এবার আমি মানে বাড়িতে বসে আমাকে বলা হয়েছিল যে আমি কলেজে ভর্তি হয়েছিলাম, তারপরে বলা হয়েছিল, তারপরে আস্তে 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 আমি ঠিক হলাম। তো তারপর থেকে আমি আর সত্যিকারে আমি টিউশনিটা ছেড়েই দিয়েছি। এখন এখন তো আর মানে কোনো প্রশ্নই ওঠে না। আর কেউ যদি কিছু দেয় না আমি সেটা মানে কি বলবো একটা সন্ধ্যের মধ্যে খাই খাই না এরকম একটা ব্যাপার হয়ে গেছে, মানে বাইরে কিছু খেতে আমার ভয় লাগে এখন। তো
এবার উনি তখন বললো কি যে সবকিছু করলো, রিচুয়াল করার পরে একটা মাদুলি আমাকে দেওয়া হয়েছিল, সেটা আমাকে বলেছিল 1 বছর রাখতে। এবং ওদের যেটা শাস্তি মা মানে থানায় ডায়েরি করেছিল। এবার ডায়েরি করার পরে ওরা সব গেছিল, প্রমাণ টমান হয়েছিল আর কি, যেটুকু শাস্তি পাওয়া ওরা পেয়েছিল। এবার তারপরে আমাদের যে পুরোহিত ছিলেন তিনি সব রিচুয়াল করে 1 বছরে একটা তাবিজ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও মানে আমার সেটা মনে হতো কি সব সময়, এখনো তাই, আমি যখন রাস্তায় যাই না আমার মনে হয় কি কেউ কি আমার পাশে আছে, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে অত বড় একটা জিনিস থেকে মানে নিজেকে সামলে আসা একটা খুবই টাফ ব্যাপার। আমি এখনো একা একা যখন শুই না তখন মনে হয় কেউ কি আমার সাথে আছে বা কেউ কি আমাকে দেখছে, এরকম একটা ফিল আমার এখনো মনে হয়। মানে এই জিনিসটা একটা মানে ভেতরে তো দাগ কেটে যায় না, হ্যাঁ হ্যাঁ একদম, তুমি চাইলেও সেটা থেকে বেরিয়ে আসতে পারবে না। বেরিয়ে আসতে পারবো না। শেষমেশ কি হয়েছিল? মানে তো মানে ধরো তোমার উপর রিচুয়াল করা হয়েছিল, এই যে 6 হ্যাঁ, মাসের যে সময়টা তোমার 6 মাসের মধ্যে আমি অনেক রকম, মানে আমি যখন শুতাম না আমার মা বলতো হুম, মানে খুবই মনে হতো কেউ একজন আমার পাশে আছে, কেউ আমার কাছে আসতে চাইছে, কিন্তু ওই যে একটা বাধা, মানে ওই যে তাবিজ পরানো আছে, আসতে পারতো না। হ্যাঁ, ঘরে মনে হতো কি তাণ্ডব চলছে, মানে মাঝে সাঝে রাত্রিবেলা অমাবস্যা, বেশিরভাগ সময় অমাবস্যায়, ঠিক আছে। হুম, উনি হুম, তো মানে এইগুলো তো দেখবে, আমার মনে হয় যা যে হুম। অমাবস্যা এগুলো মারে বা কিছু, আমি অতটা মানে ইয়ে নয়, তাও আমি বলছি যে অমাবস্যা দিনগুলোতে আমি দেখতাম যে এই জিনিসগুলো না বেশি হতো। মানে কেউ মনে হতো কোনো একটা ছায়ামূর্তি আমার পাশ দিয়ে হুম, হুম। মানে জাস্ট বেরিয়ে গেল, হ্যাঁ এরকম মনে হতো। তারপর আমার মনে হতো কি খুব খুব ওই জায়গাটা মানে আমার বাড়ির চারপাশে খুব একটা ঝড়ের মতো হচ্ছে। তারপর আশেপাশে জিনিসপত্রগুলো মানে রান্নাঘর থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছে, এরকম খালি মনে হতো। শুধু আমার নয়, আমার মা বাবা সবাই যে থাকতো, মানে আমার মাসির মেয়ে ঘুরতে এসেছিল, মানে 2 দিন থেকে সে চলে গেছে, বলছে ওরে মানে বাবা তাদের তোদের উপরে বাড়িতে, ইম্প্যাক্ট হচ্ছিল হ্যাঁ বেসিক্যালি। তোদের বাড়িতে যে কিছু একটা আছে মনে হয়, মানে সবাইকে তো আর এগুলো বলা যায় না না। না, না। এবার হ্যাঁ, এবার ও বলছে কি যে ওর বাবা তোদের বাড়িতে মানে কিছু আছে, মানে কি সব পড়ছে, মানে রাত্রিবেলা সবাই বুঝতে পারতো যে কিছু একটা পড়ছে। হ্যাঁ, মানে কেউ রাগে নিঃশ্বাস নিঃশ্বাস ফেলার শব্দ, এগুলো সবই সবাই টের পেয়েছে। কিন্তু ওনাকে বলা হয়েছিল, উনি বলছে কোনো রকম অসুবিধা নেই, ওর হাতে যতক্ষণ এটা থাকবে আর ওটা কি কেউ কিছু করতে পারবে না। কিন্তু ওকে সবসময় চোখে চোখে রাখতে হবে, যে কোনো কারণে হয়তো ও খুলে ফেললো বা খুলে গেল যেটা তখন কিন্তু। প্রথমবার করেছিলে তুমি, হ্যাঁ যেটা প্রথমবার করেছিলে। হ্যাঁ হ্যাঁ। তো এবার তো 6 মাসের মতো হলো। তারপর আস্তে আস্তে আমি ওনার কাছে মানে প্রতি মাসে যেতে হতো। প্রতি মাসে উনি মানে অনেক রকম রিচুয়াল করতো। তারপর ওই যে তাবিজটা ছিল, তাবিজটা খুলে আবার অনেক রকম শোধন করে আবার পরিয়ে দিত, ঠিক আছে, ওখানেই পরিয়ে দিত। হুম, হুম, এবার হুম। করতে করতে 1 বছর মতো করলো। করার পরে তারপরে উনি বলতো কি, উনি বলেছিলেন যে তুমি আরো 1 বছর রাখবে। তা আমার মনে হয় যে সারা জীবন রাখাও মানে খুবই ভালো। এবার আমার হাতে এখনো ওই তাবিজটা এখনো আছে। তো উনি বলেছে যে ওইটা যদি মানে সারা জীবন থাকে সেটা অনেক ভালো, যদি না রাখতে পারে তাহলে মিনিমাম 1 বছর, এক মানে বছর তুমি রেখে। 7-8 বছর রেখে দিয়েছো জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি এখনো রেখে দিয়েছি হাতে। এবার উনি এখন মারা গেছেন, ঠিক আছে। এবার ওটা এখনো আমার হাতেই আছে, ওটা আমি খুলিনি। বুঝতে পারছি। মারাত্মক ঘটনা ছিল তোমার, মারাত্মক। মানে তো অনেক অনেক কারণে মানে ধরো কিছু একটা পরীক্ষা দিতে গেলাম, অনেক কিছু হয় না যে খুলতে হয় বা এতে, হুম, হুম, হুম। তখনও আমি মানে কি বলবো, আমি বললাম না এমার্জেন্সি আমি এটা খুলতে পারবো না। যা সবই মানে খোলা যেত, কিন্তু এইটা আমি কোনোদিনই এখনো অবধি খুলিনি। কারণ আমার একটা ভয় লাগতো যে এটা খুললে যদি কিছু একটা হয়, কিছু একটা যদি আবার কিছু একটা আসে, তখন তো আমি ওনাকে পাবো না আর না। ওনার ছেলে বসে, কিন্তু তা হলো ওনার সাথে যে বিশ্বাসটা ছিল, যে এটা ছিল, সেটা তো আর কারোর সাথে হবে না। তো সেই জন্য এক্স্যাক্টলি। আমি এখনো, হ্যাঁ। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব করুন নতুন হলে। আপনিও যদি আপনার জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, তন্ত্র রিলেটেড হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যে নাম্বারটি হচ্ছে 62906
75195। এই নাম্বারটি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে আপনি পেয়ে যাবেন। কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে